নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ খেলমিনাইজ বাংলার নতুন ভিডিওতে আমি আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমার প্রত্যেকটা ভিডিওর মতন এই ভিডিওতেও থাকবে বেশ কিছু ইন্ডিয়ান ফুটবলের আপডেটসগুলো থাকবে কিন্তু আই লিগ সেকেন্ড ডিভিশন থেকে। তারপর আইএসএল ডাইরেক্টলি চলে যাবো, কারণ এটিকে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের কি আপডেট আছে তার সাথে সাথে কিন্তু আরেকটা আমরা আইএসএল টিমের দিকে নজর রাখবো, কারণ কিন্তু আরেকটা আইএসএল টিম তাদের একটা ভালো সাইনিং করিয়ে নিয়েছে, তো তাদের দিকেও আমরা নজর রাখবো। তো অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেটস থাকবে, স্পেশালি ইস্ট বেঙ্গল ক্যাম্প থেকে কিন্তু অনেকগুলো আপডেটস থাকবে এই ভিডিও শেষের দিকে, তো ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। প্রথমে কিন্তু নজর রাখবো আমরা আই লিগ সেকেন্ড ডিভিশনের দিকে, কারণ আই লিগ সেকেন্ড ডিভিশন পর্ব পুরো শেষ হয়ে গেছে। কালকে লাস্ট ম্যাচ ছিল মোহাম্মদ স্পোর্টিং এবং এফসি ব্যাঙ্গালোর ইউনাইটেডের মধ্যে, আর সেই ম্যাচটা 0-0 শেষ হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা ম্যাচ হয়েছিল, যেটা হয়েছিল কল্যাণীতে। সেই ম্যাচটা ছিল হচ্ছে আরআইএফসি আর ভবানীপুরের মধ্যে, আর সেই ম্যাচটা কিন্তু ভবানীপুর 2-0 করে জিতে নিয়েছে। ইতিমধ্যে কিন্তু এই ম্যাচ শুরু হওয়ার আগে কিন্তু এই আই লিগ সেকেন্ড ডিভিশনে কে চ্যাম্পিয়ন হবে সেটা কিন্তু আমরা সবাই জানতে পেরে গেছিলাম। মোহাম্মদ স্পোর্টিং কিন্তু এই আই লিগ সেকেন্ড ডিভিশন ক্যাম্পের চ্যাম্পিয়ন হয়ে গেছিল এই ম্যাচ খেলতে নেওয়ার আগে। তো জাস্ট একটা ফর্মালিটি পূরণ করার জন্য এই ম্যাচটা ছিল। আর মোহাম্মদ স্পোর্টিং একদম প্রফেশনালি ম্যাচটাকে ডিল করে, আর তার মাত্র একটা পয়েন্ট দরকার ছিল একদম বাকি সব টিম থেকে পয়েন্টস আলাদা হয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, কারণ হেড টু হেডটা প্রথম ফ্যাক্টর। কিন্তু যদি আপনারা সেফ থাকতে চান তাহলে অবশ্যই পয়েন্ট বাকি টিমদের থেকে বেশি করতেই পারেন। তো সেটাই মোহাম্মদ স্পোর্টিং করেছে। মানে মোহাম্মদ স্পোর্টিংয়ের এই আই লিগ সেকেন্ড ডিভিশনের একদম মানে কোনো ম্যাচ তারা হারেনি। 4টে ম্যাচের মধ্যে 4টে ম্যাচই তারা পয়েন্টস পেয়েছে, তার মধ্যে 3টে জিতেছে, একটা ড্র, মানে তাদের কাছে 10 পয়েন্ট ছিল। ভবানীপুর এফসি কিন্তু 3টে ম্যাচ জিতেছে আর একটা ম্যাচ মোহাম্মদ স্পোর্টিং এগেন্স্টে সেই ম্যাচটা হেরেছিল। ভবানীপুর বেশ ভালো পারফরমেন্স দেখিয়েছে আই লিগ সেকেন্ড ডিভিশন ক্যাম্পে। আর এফসি ব্যাঙ্গালোর ইউনাইটেড আমরা অনেক কিছু এক্সপেক্ট করছিলাম এই টিমটার থেকে, কিন্তু সেরকম পারফর্ম করতে পারেনি। জাস্ট 2টো ম্যাচ ড্র করেছে এই টিমটা, বাকি 2টো ম্যাচ হেরে গেছিল। আর তারপরে কিন্তু আরআইএফসি আর গাড়ওয়াল এফসি ছিল। আই লিগ সেকেন্ড ডিভিশন ক্যাম্পটা এইভাবেই পয়েন্টস টেবিলে শেষ হয়েছে। তো মোহাম্মদ স্পোর্টিং এফসি ডাইরেক্টলি চলে গেল আই লিগ মেন রাউন্ডে। আর এই পুরো আই লিগ সেকেন্ড ডিভিশন ক্যাম্পেইন অর্গানাইজ করার জন্য কিন্তু এআইএফএফ এবং আইএফএফ এ কংগ্রাচুলেট করতেই হয়, কারণ আমরা এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের পর প্রথম কোনো ফুটবল বা স্পোর্টিং ইভেন্ট যেটা ইন্ডিয়াতে সাকসেসফুলি অর্গানাইজড হলো, একটা লম্বা একটা ইভেন্ট হলো প্রায় 3 সপ্তাহ 4 সপ্তাহ নিয়ে, আর কোনো কিন্তু পজিটিভ কেস ধরা পড়েনি এই ইভেন্ট স্টার্ট হওয়ার পরে। তো এটা কিন্তু খুব ক্রেডিটের ব্যাপার, যেটা এআইএফএফ আইএফএফ ক্রেডিট দিতেই হবে। তার সাথে সাথে কিন্তু ক্রেডিট দিতে হবে যেভাবে প্লেয়ারগুলো এত কঠিন সময়ের মধ্যে যেভাবে তারা পারফর্ম করেছে, প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেতে 100% দেওয়ার চেষ্টা করেছে। স্পেশালি মোহাম্মদ স্পোর্টিং এবং ভবানীপুর কিন্তু খুব ভালো পারফর্ম করেছে, আর রেজাল্টই সেটা দেখাচ্ছে যে তাদের পারফরমেন্স কতটা নজর করা ছিল। তো খুব ভালো একটা ইভেন্ট হলো শেষ। এবার শুরু হবে আই লিগ আর আইএসএল, আর 1 মাসের মধ্যেই হয়তো খুব সম্ভবত আইএসএল স্টার্ট হয়ে যাবে, তার কিছুদিন পরেই হয়তো আই লিগ স্টার্ট হবে। তো আমরা সবাই বসে আছি যে কবে আইএসএল আই লিগ স্টার্ট হবে, কারণ ইতিমধ্যে কিন্তু ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান ফ্যানেদের মধ্যে একটা টক্কর শুরু হয়ে গেছে। তো মানে সোশ্যাল মিডিয়া ব্যাটেল শুরু হয়ে গেছে। তো যখন মাঠে নামবে তো আরও যে ব্যাটেলটা জমবে, তখন কেরালা ব্লাস্টার্সের ফ্যানরা আসবে, বাকি টিমের ফ্যানেরাও যোগ দেবে তখন এই সিজনে আইএসএলটা কিন্তু বাকি প্রত্যেকটা আইএসএল সিজনের থেকে অনেকটা আলাদা হবে। তো এবার আমরা একটু নজর রাখবো আইএসএল এর দিকে। আইএসএল এর প্রথম যে নজর রাখবো সেটা হচ্ছে এটিকে মোহনবাগান, কারণ এটিকে মোহনবাগান টিমে ট্রেনিং তো ইতিমধ্যে স্টার্ট করে দিয়েছে। তাদের কিন্তু নতুন সংযোজন হলো ট্রেনিংয়ের। তারা কিন্তু এর আগে বা সোমবারের আগে বলা ভালো, সোমবারের আগে কিন্তু তাদের কোচ অ্যান্টনি লোপেজ হাবাস এবং স্প্যানিশ কন্টিনজেন্টের যোগদান করতে পারছিল না, কারণ তারা কোয়ারেন্টাইন পিরিয়ডে ছিল। কিন্তু তাদের কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হয়েছে রবিবার দিন, আর সোমবার থেকে তারা প্র্যাকটিসে নেমে পড়েছে। মানে হাবাস নিজে নেমে পড়েছে, আর তার সাথে সাথে কিন্তু এডু গার্সিয়া, জাভি হার্নান্ডেজ, টিডিরাও কিন্তু মাঠে নেমে পড়েছে। রয় ক্রিস্টিয়ান, ডেভিড উইলিয়ামস এখন নামেনি, তাদের নামতে কিন্তু আরও অনেকটা দিন সময় অপেক্ষা করতে হবে। কিন্তু যাই হোক, এই মাসের মধ্যে কিন্তু আশা করা যায় যে পুরো এটিকে মোহনবাগান স্কোয়াডকে পেয়ে যাবে অ্যান্টনি লোপেজ হাবাস। এটা কিন্তু খুবই ভালো খবর হবে এটিকে মোহনবাগান ক্যাম্পের জন্য। ইস্ট বেঙ্গল উল্টো দিকে কিন্তু আরেকটুখানি বেশি সময় অপেক্ষা করতে হবে, কারণ তাদের অনেকগুলো ফরেন প্লেয়ার এখনো এসে পৌঁছায়নি, মাত্র 3টে কি 4টে ফরেন প্লেয়ার হয়তো এসে পৌঁছেছে, যদি আমি খুব ভুল না করি। তো আরেকটু কিছুদিন ওয়েট করতে হবে তাদের পুরো কন্টিনজেন্ট একসাথে পাওয়ার জন্য। কিন্তু ইতিমধ্যে অনেকগুলো প্লেয়ার পৌঁছে গেছে, 16 তারিখ থেকে কোয়ারেন্টাইন পিরিয়ড স্টার্ট হয়ে গেছে তাদের। তো আমরা আশা করতে পারি যে এসসি ইস্ট বেঙ্গলের সব প্লেয়ার এই মাসের শেষে না হলেও নভেম্বর মাসের স্টার্টিংয়ের মধ্যে সব প্লেয়ার এসসি ইস্ট বেঙ্গলে চলে আসবে গোয়াতে। তো তারাও প্র্যাকটিস খুব তাড়াতাড়ি শুরু করে দিতে পারবে আর ফুল স্কোয়াড নিয়ে করে দিতে পারবে। এবার আমরা একটু নজর রাখবো
প্রাক্তন মোহনবাগান প্লেয়ার যে সাইন করলো একটা আইএসএল ক্লাবে। আমরা এর আগে দেখেছি বেইতিয়া সাইন করা অলমোস্ট কনফার্ম রাউন্ড গ্লাস এফসি পাঞ্জাবে, তার সাথে সাথে কিন্তু তুর্শনভও ট্রাও এফসিতে সাইন করবে এরকমই খবর। আরেকটা প্রাক্তন ফরেনার মোহনবাগান প্লেয়ার যে কি ফ্র্যান গনজালভেস, সে অনেকদিন ধরে অপেক্ষা করেছিল যে তার কাছ থেকে হয়তো মোহনবাগানের কোনো কল আসবে, কিন্তু মোহনবাগানের কোনো কল আসেনি, তার কন্ট্রাক্ট নবীকরণের জন্য কোনো কল পায়নি সে মোহনবাগানের থেকে। তো সে কিছুদিন আগে একটা পোস্ট দেয় যে সে মোহনবাগানের ছেড়ে চলে যাচ্ছে, তার ফ্যানদের জন্য একটা পোস্ট দেয়। আর সে এটাও জানায় যে কিছুদিনের মধ্যেই সে আবার ইন্ডিয়াতে ফিরে আসবে, আর সেটাই সে তার কথা অনুযায়ী আমরা সবাই আশা করেছিলাম যে কোন ইন্ডিয়ান ক্লাবের হয়ে সাইন করে। আর আজকে সে খবরটা বেরোলো যে সে ব্যাঙ্গালুরু এফসি জন্য আইএসএল টিমের হয়ে সাইন করলো। মানে ফ্র্যান গনজালভেস ব্যাঙ্গালুরু এফসিতে খেলবে। মানে আমরা অনেকে আশা করছিলাম ফ্র্যান গনজালভেস বা বেইতিয়া হয়তো আমরা কেরালা ব্লাস্টার্স কিবু ভিকুনোর আন্ডারে দেখবো, কিন্তু সেটা হলো না। ফ্র্যান গনজালভেস কিন্তু ডাইরেক্টলি চলে গেল ওখানে ব্যাঙ্গালুরু এফসি ক্যাম্পে। আর এটা কিন্তু খুব ভালো একটা সাইনিং। এর আগেই কিন্তু ব্যাঙ্গালুরু এফসি, মানে এটা হয়তো কালকে বা আজকে সকালে, আমি ঠিক মনে করতে পারছি না কখন, তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিল যে সেরান দেখি লাস্ট 2 বছর ধরে খুব নির্ভরশীল ডিফেন্ডার, একটা ডিফেন্সে খুব নির্ভরশীলতা দিচ্ছিল ব্যাঙ্গালুরু এফসির, সে কিন্তু ছেড়ে চলে গেল ক্লাব। মানে সে ক্লাব ছেড়ে দিল তার পার্সোনাল কিছু কারণের জন্য। এরা কিন্তু রাফায়েল আগুস্তো ছেড়ে দিয়েছে। দুটো প্লেয়ারের শূন্যতা কিন্তু পূরণ করার চেষ্টা করছে ব্যাঙ্গালুরু এফসি, দুটো প্লেয়ার সাইন করালো। তাই একটা কিন্তু ফ্র্যান গনজালভেস, আরেকটা যে নতুন সাইনিং করালো এফসি সেটা হচ্ছে ক্রিস্টিয়ান ওপসেট। এই ক্রিস্টিয়ান ওপসেট কিন্তু নরওয়ে প্লেয়ার, 30 বছর বয়স, একটা স্ট্রাইকার। সে লাস্ট এ লিগে খেলেছিল এ লিগ টিম অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে। আর এটা কিন্তু আরেকটা প্লেয়ার যে কি এ লিগ থেকে এবার ইন্ডিয়ান ফুটবলে আসছে। মানে একটা স্রোত বইছে এ লিগ থেকে ইন্ডিয়ান ফুটবল আসার, একটা এক ঝাঁক প্লেয়ার এসছে। আর এই প্লেয়ারটাকে নতুন সংযোজন সে লিস্টে। সরাসরি চলে যাবো ইস্ট বেঙ্গলের দিকে, কারণ ইস্ট বেঙ্গল ক্যাম্প থেকে তো খবর আছে। প্রথম যে খবরটা যেটা কালকে রাতের দিকে অ্যানাউন্স হচ্ছে সেটা হচ্ছে নতুন ফরেনার সাইন করে নিয়েছে। আর 6th ফরেনার যেটা ইস্ট বেঙ্গল কনফার্ম করলো, এসসি ইস্ট বেঙ্গল কনফার্ম করলো, সেটা হচ্ছে একটা মিডফিল্ডার জ্যাকুয়েস মাঘোমা। জ্যাকুয়েস মাঘোমা কিন্তু একটা কঙ্গোলিস ন্যাশনাল টিমের প্লেয়ার, কঙ্গোলিস ন্যাশনাল টিমের হয়ে প্লেয়ারটা খেলেছে। তার সাথে সাথে কিন্তু লিগ 1 মানে হচ্ছে ইংলিশ ফুটবলের সেকেন্ড টিয়ার ফুটবল খেলেছে। সেটা হচ্ছে এই প্লেয়ারটা দুটো ক্লাবের হয়ে খেলেছে। প্রথম হচ্ছে শেফিল্ড ওয়েডনেসডে, খুবই নাম করা ক্লাব, প্রিমিয়ার লিগেও খেলছে এখন, মানে খেলেছে বা খেলছে। তার সাথে সাথে কিন্তু আরেকটা ক্লাব যে কি খুব নাম করা ক্লাব আবার একটা, সেটা হচ্ছে বার্মিংহাম সিটি। দুটো ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা আছে। শেফিল্ড ওয়েডনেসডের হয়ে কিন্তু 2 বছর খেললেও কিন্তু বার্মিংহাম সিটির জন্য অনেকগুলো বছর খেলেছে, অলমোস্ট 5 বছরের জন্য খেলেছে এই বার্মিংহাম সিটি হয়ে। আসি বার্মিংহাম সিটির থেকেই কিন্তু চলে আসছে এই প্লেয়ারটা ইস্ট বেঙ্গলে। এই প্লেয়ারটার বয়স 32, খেলে মিডফিল্ডে। তো একটা মিডফিল্ডের সংযোজন হলো ইস্ট বেঙ্গলে। এবার দেখার এই প্লেয়ারটা কিরকম পারফর্ম করে। কিন্তু ইস্ট বেঙ্গলের বা এসসি ইস্ট বেঙ্গলের যেটা এখনো বাকি আছে সাইন করা, সেটা কিন্তু স্ট্রাইকারের খবর হচ্ছে অ্যান্থনি স্টোকসের সাথে কথাটা অনেকটা এগিয়ে গেলেও কিন্তু লাস্ট অব্দি সেই কথাটা ভেঙে যায়, কারণ সে পার্সোনাল ইস্যুর জন্য সে আসতে পারবে না, সেরকম জানিয়ে দিয়েছে। তো ইস্ট বেঙ্গলের বা এসসি ইস্ট বেঙ্গলের সাবস্টিটিউট সাইনিং কিন্তু রেডি আছে, এরকমই খবর। কিন্তু আজকের মধ্যে যদি সাইনিং না হয় তাহলে কিন্তু কোনো ফ্রি প্লেয়ারকেই সাইন করাতে পারবে ইস্ট বেঙ্গল, বা ফ্রি প্লেয়ার ছাড়া কিন্তু কোনো প্লেয়ারকে সাইন করাতে পারবে না। কারণ ট্রান্সফার ডেডলাইন কিন্তু আজ, মানে আজকের পরে কিন্তু কোনো কন্ট্রাক্ট করা প্লেয়ারকে আর সাইন করাতে পারবে না ইস্ট বেঙ্গল। যাই প্লেয়ার সাইন করাবে এসসি ইস্ট বেঙ্গল সবই কিন্তু ফ্রি প্লেয়ার হতে হবে। তো এবার দেখার কি হয়, কোন দিকে কি যায়। কারণ আজকে আমি যখন ভিডিও বানাচ্ছি অলমোস্ট 7টা হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু এখন এসসি ইস্ট বেঙ্গল কোনো ফরেন সাইনিং অ্যানাউন্সমেন্ট করেনি। যেটা অ্যানাউন্সমেন্ট করেছিল হচ্ছে ডোমেস্টিক স্কোয়াডটা অ্যানাউন্স করে, যেটা আমি এক্ষুনি বলবো। কিন্তু ফরেন সাইনিংটা কি হয় সেটা কিন্তু আমাদের কিছুদিন ওয়েট করতে হবে দেখার জন্য বা জানার জন্য যে কোন কোন প্লেয়ার বা কোন লাস্ট সাইনিংটা এসসি ইস্ট বেঙ্গল করে আর সে প্লেয়ারটা কি হয়। আচ্ছা, এবার ডোমেস্টিক স্কোয়াডের উপরে আমি বলছিলাম, ডোমেস্টিক স্কোয়াডটা কিন্তু এসসি ইস্ট বেঙ্গল অ্যানাউন্স করে দিয়েছে। তো ডোমেস্টিক স্কোয়াডে কে কে আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। এই ডোমেস্টিক স্কোয়াডে কিন্তু 4টে গোলকিপারের সাথে যাচ্ছে, টোটাল 22খানা প্লেয়ারের নাম অ্যানাউন্স হয়েছে, ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু পুরো। এই 4টে গোলকিপারের মধ্যে কিন্তু আছে দেবজিৎ মজুমদারের নাম, শঙ্কর রয়ের নাম, আছে মিরশাদের নাম এবং রাফিক আলী সর্দারের নাম। তো 4টা গোলকিপার নিয়ে খেলছে। হয়তো
ইস্ট বেঙ্গলই একমাত্র বা এসসি ইস্ট বেঙ্গলই একমাত্র টিম যারা এই আইএসএল সিজনে 4টে গোলকিপার নিয়ে যাচ্ছে। তো এবার দেখার কিরকম পারফরমেন্স হয়, এই 4টে গোলকিপারের মধ্যে কে বেশি চান্স পায়। আমার অন্তত মনে হয় যে শঙ্কর রয় বা হয়তো দেবজিতের মধ্যে কোনো গোলকিপারকে হয়তো আমরা ফার্স্ট 11-এ দেখবো। শঙ্কর রয়ের চান্স আমার মনে হয় বেশি, কিন্তু এই তিনটে বা এই বাকি তিনটে গোলকিপারের থেকে কিন্তু সব থেকে ভালো হাইট আছে কিন্তু রফিক আলী সর্দারের। এবার দেখার হাইটের জন্য কি রফিক আলী সর্দার আর আইএসএল এ খেলার এক্সপিরিয়েন্সের নির্ভর করে কি রফিক আলী সর্দারকে চান্স দেওয়া হয়, নাকি শঙ্কর রয় যে কি রেগুলারলি মোহনবাগান হয়ে গোলকিপিং করে এসছে সেই প্লেয়ারটাকে চান্স দেওয়া হয়। তো সেদিকে অবশ্যই নজর রাখবো আমরা। এবার ডিফেন্ডার কাকাকে সাইন করেছে সেদিকে নজর রাখি আমরা। ডিফেন্ডার কিন্তু গুরতেজ সিং আছে, নারায়ণ দাস আছে, সামাদানি মল্লিক আছে, তার সাথে সাথে চুলোভা আছে, মোহাম্মদ ইরশাদ আছে, রোহেন সিং আছে, অভিষেক আম্বেকার আছে আর রানা ঘোরামি আছে। এই প্লেয়ারগুলোকে সাইন করিয়েছে। আমরা যদি দেখি তাহলে প্রত্যেকটা স্পটের জন্য দুটো দুটো করে প্লেয়ার সাইন করিয়েছে। সেন্ট্রাল ডিফেন্সে যেমন রানা ঘোরামি আছে, গুরতেজ সিং খেলতে পারে, তেমনি ইরশাদও খেলতে পারে, চুলোভা রাইট ব্যাক আর লেফট ব্যাক দুটোতেই খেলতে পারে, নারায়ণ দাস অভিষেক আম্বেকার লেফট ব্যাকের জন্য, সামাদানি মল্লিক আবার রাইট ব্যাকের জন্য, তো রোহেন সিং আবার রাইট ব্যাকের জন্য। তো অনেকগুলো অপশনস আছে ইস্ট বেঙ্গলের কাছে যেখানে ডিফেন্স কভার হয়ে যাবে। আমার মনে হয় ডিফেন্সে সেন্ট্রাল ডিফেন্স দুটো ফরেন প্লেয়ারই খেলবে, যেখানে স্কট নেভিল আর ড্যানি ফক্সি খেলবে, এটাই আমার আন্দাজ। আর হয়তো সাইড ব্যাকের মধ্যে হয়তো চুলোভা খেলবে, আর ওদিকে হয়তো আম্বেকার বা নারায়ণ দাস। আমার মনে হয় আম্বেকারই হয়তো চান্স পাবে, আম্বেকার আর চুলোভা হয়তো দুটো ব্যাকে খেলবে, সাইড ব্যাকে খেলবে। তো এটাই হবে হয়তো এটিকে এসসি ইস্ট বেঙ্গলের ডিফেন্স। আর মিডফিল্ডে কাকে সাইন করানো হয়েছে তার দিকে নজর রাখি। মিডফিল্ডে আছে সেহনাজ সিং, বিকাশ জায়রু, ইয়ংনাম গোপী সিং, আছে লিংডো, তারপর আছে আঙ্গুসানা, মোহাম্মদ রফিক, লোকেন মিতেই এবং সুরচন্দ্র সিং। সুরচন্দ্র সিং কিন্তু সব থেকে লেটেস্ট ইন্ট্রোডাকশন বা লেটেস্ট সাইনিং ইস্ট বেঙ্গল এসসি ইস্ট বেঙ্গলে। তার সাথে সাথে কিন্তু এক্সপিরিয়েন্স নাম কিন্তু সেহনাজ সিং আছে। উল্লেখযোগ্য নাম যেটা মিস করে গেছে সেটা কিন্তু হচ্ছে মিলান সিং, কেভিন লোবো। এই দুটো নাম কিন্তু মিস করে গেছে ইস্ট বেঙ্গল স্কোয়াড থেকে বা ইস্ট বেঙ্গল স্কোয়াডে নেই, তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আর মনে হয় মিলান সিংকে ছেড়ে দেওয়াটা একটুখানি টাফ ডিসিশন হতে পারে, কিন্তু যাই হোক ডিসিশন নেওয়া হয়েছে। আশা করছি অনেক কিছু ভেবেচিন্তে রবি ফাউলার অ্যান্ড কোম্পানি ডিসিশন নিয়েছে। এবার ভালো অপশনস আছে মিডফিল্ড, ডিফেন্সিভ মিডফিল্ডের জন্য, কিন্তু রাইট উইং এর অপশনস কিন্তু একদমই কম। ইউমনাম গোপী সিং কিন্তু খুবই ইয়াং নাম ইস্ট বেঙ্গল এসসি ইস্ট বেঙ্গল জার্সি পরে বা চাপ নেওয়ার জন্য। রাইট উইং এর অপশন কিন্তু একদমই কম। লেফট উইং এ যেমন বিকাশ জাইরু আছে, সে কিন্তু এখনো ক্যাম্পে যোগ দেয়নি, করোনার জন্য সে এখনো ক্যাম্পে যোগ দেয়নি, কিন্তু তাও লেফট উইং এ যেমন অপশন আছে, রাইট উইং এ কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের অপশনস অনেকটাই কম। আশা করছি ভালো ফরেন রিক্রুট করে সেই ঘাটতিটা পূরণ করে দেবে তারা। আচ্ছা, ফরওয়ার্ড কিন্তু মাত্র দুটো ফরওয়ার্ডই আছে, জে আর বলওয়ান। সিকে বিনীতকে রাখা হয়নি। সিকে বিনীতের মতন কিন্তু অনেক প্লেয়ারকে ছেটে দেওয়া হয়েছে। এরকম খবর যে 15খানা প্লেয়ারকে ছেটে ফেলা হয়েছে, কিন্তু তাদের একটা শর্ত দেওয়া হয়েছে যে যদি তারা কোনো ক্লাব না পায় এই নতুন সিজনের জন্য, তাদের কিন্তু ইস্ট বেঙ্গল বা এসসি ইস্ট বেঙ্গল রেখে দেবে তাদের রিজার্ভ টিমের জন্য। এর একটা অফার দেওয়া হয়েছে। এবার কোন কোন 15 প্লেয়ারকে অফার দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি। প্রথমেই আছে অমিত সিং, জেমি স্যান্টোস কোলাডো, মিলান সিং, গিরিক খোসলা, বিকাশ সাইনি, প্রকাশ সরকার, মনোজ মোহাম্মদ, ব্র্যান্ডন সিকে বিনীত, রিনো অ্যান্টো, নবীন গুরুন, কেভিন লোগো, কিগান পেরেরা, লালেরনিকার আলতার, বৈথান হাউকিপ। মানে খুব বড় বড় নাম, বড় বড় এই নামগুলোকে কিন্তু ছেড়ে দিয়েছে ইস্ট বেঙ্গল, যেটাতে আমার মনে হয় যে প্রচন্ড সারপ্রাইজিং নাম যে সেটা কিন্তু ব্র্যান্ডন। কারণ ব্র্যান্ডন কিন্তু লাস্ট সিজন যে ইস্ট বেঙ্গল প্রথম পছন্দ ছিল সেটা কিন্তু না, কিন্তু আস্তে আস্তে যত সিজন এগিয়েছে ততই কিন্তু ব্র্যান্ডন নিজেকে প্রমাণ করেছে, আর কিন্তু খুব ইম্পর্টেন্ট প্লেয়ার হয়ে গেছিল সিজনের শেষের দিকে। তো সেই ব্র্যান্ডনকে ছেড়ে দেওয়া কিন্তু সত্যি একটা খুব বড় ডিসিশন ছিল। যাই হোক, ডিসিশন নিশ্চয়ই কোনো ভেবেচিন্তে নেওয়া হয়েছে। ডিকার পারফরমেন্সে গ্রাফ অনেকটা নেমে গেছিলাম, আশা করছিলাম তাকে ছেড়ে দেবে। মনোজ মোহাম্মদ সেরকম 2 বছর ধরে কিছুই পারফর্ম করতে পারেনি। অমিত সিং আর অমিত সিংকে নেওয়া হবে না, এটা ইতিমধ্যে জানিয়ে দিয়েছিল ম্যানেজমেন্ট। কোলাডোকে রাখার ইচ্ছা আবার ছিল না, নতুন একটা ফরেন সেট আপ নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। তারপরে মিলান সিং, আমি আবার বলছি মিলান সিংটা আমার জন্য একটুখানি সারপ্রাইজিং। মিলান সিং আর সিকে বিনীত, তার সাথে সাথে কিন্তু বড় বড় নাম কিন্তু হচ্ছে রিনো অ্যান্টো, কিগান পেরেরা আর নবীন গুরুং। এইসব প্লেয়ারকেও কিন্তু রাখেনি ইস্ট বেঙ্গল। তো এসসি ইস্ট বেঙ্গল একটা স্ট্রং ইন্ডিয়ান লাইন আপ নিয়ে গেছে, কিন্তু অনেক নতুন মুখও আছে, তার সাথে সাথে কিছু এক্সপিরিয়েন্স নামও আছে। দেখা কিরকম পারফর্ম করে আমার ওয়েট করতে হবে। যখন টিম প্র্যাকটিসে নামবে বা যখন আইএসএল সিজন স্টার্ট হবে, তখন এসসি ইস্ট বেঙ্গল কিরকম পারফর্ম করে সেদিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। তো ভিডিওটা এখানে শেষ করবো। আশা করছি ভিডিওটা ভালো লাগলো আপনাদের। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।